আমরা বোর মডেল পড়ে এসেছি। এবার আজ আমরা দেখব যে কোয়ান্টাম মেকানিক্যালের যে অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে অনেক বিজ্ঞানী এসেছিল। সেই বিজ্ঞানীগুলো বিভিন্ন রকম মডেল দিয়েছে। এবার ফেমাস কিছু মডেল আছে, যেমন ফেমাস দুটো মডেলই আছে, এই দুটো মডেল আমাদের পড়তে হবে। একটা হলো যে ডিব্রগলি যে ডুয়েল নেচার অফ ম্যাটার, সেটা পড়তে হবে। আর একটা পড়তে হবে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই দুটোই থিওরি আছে, ফেমাস থিওরি কোয়ান্টাম মেকানিক্যাল। চলো তো আমরা আজকে আমরা শুরু করি যে ডুয়েল নেচার অফ ম্যাটার। তাহলে আজকে আমরা শুরু করি দ্য ডুয়েল নেচার অফ ম্যাটার। কোনো পদার্থের যে ডুয়েল নেচার সম্বন্ধে আমরা শুরু করি। ডুয়েল মানে হচ্ছে দুই, তাই না? ডুয়েল মানে টু, ডুয়েল মানে টু, আর নেচার মানে অবশ্যই প্রকৃতি। তাহলে দুটোর মধ্যে প্রকৃতি থাকবে কোনো একটা পদার্থে, যে মেটার হবে। কোনো পদার্থের দুটো যে নেচার, সেই নেচারটাকে আমরা ডুয়েল নেচার। এবার দুটো ধরনের কি কি নেচার থাকবে? দু ধরনের। একটা আমরা যেটা পড়বো সেটা একটা পড়বো পার্টিকেল নেচার, একটা হচ্ছে পার্টিকেল নেচার যেটাকে বলা হয় কণা ধর্ম। আর একটা দেখবো যে ওয়েভ নেচার। যেটাকে তরঙ্গ ধর্ম বলা হয়। অর্থাৎ কোনো পার্টিকেলের, অর্থাৎ কোনো যে কোনো বস্তুর ক্ষেত্রে দু ধরনের নেচার লক্ষ্য করা যায়। একটা হচ্ছে পার্টিকেল নেচার আর একটা ওয়েভ নেচার। আচ্ছা, এই যে এটা বলেছিল কে? এটা বলেছিল ডি ব্রগলি। এই জন্য ডি ব্রগলি একটা হাইপোথিসিস দিয়েছিল। কি হাইপোথিসিস দিয়েছিল? যে ডি ব্রগলি যে হাইপোথিসিস দিয়েছিল, ডি ব্রগলি কিছু নীতি দিয়েছিল। সেই ডি ব্রগলি কি বলেছিল? ডি ব্রগলি বলেছিল the moving particle, the moving small particle, the moving small particle like electron should exhibit dual nature, the dual nature, that is both particle and wave-like properties. কি বললো? বলছে ডুয়েল নেচার অফ ম্যাটার। কোনো পদার্থের দু ধরনের নেচার পাওয়া যায়। দু ধরনের, একটা হচ্ছে পার্টিকেল নেচার, একটা কণা ধর্ম, আর একটা হচ্ছে ওয়েভ নেচার, যেটা একটা তরঙ্গ ধর্ম। হয়েছে? ডি ব্রগলি হাইপোথিসিস কি বললো? ডি ব্রগলি হাইপোথিসিস বললো দ্য মুভিং স্মল পার্টিকেল, যে ক্ষুদ্র কণা, যদি এরা মুভিং হয়, অর্থাৎ যদি এরা গতিশীল হয়, অর্থাৎ গতিশীল কোনো ক্ষুদ্র কণা যেমন ইলেকট্রন, এরা ডুয়েল নেচার প্রদর্শন করে। হয়েছে? এই যে ছোট পার্টিকেল গুলো যখন মুভিং হবে, তখন এরা দু ধরনের নেচার প্রদর্শন করা, দু ধরনের নেচার এরা দেখায়। তার মানে হলো যে কোন নেচার গুলো দেখাবে? তার মানে যে পার্টিকেল নেচার, একটা হচ্ছে কণা ধর্ম, আর হচ্ছে ওয়েভ নেচার, আর একটা হলো তরঙ্গ ধর্ম। এই পার্টিকেল নেচার আর ওয়েভ নেচার, এই দু ধরনের প্রপার্টি এরা শো করবে। হয়েছে? এরা প্রপার্টি শো করবে। ধরো আমি কথা বললাম, ধর এইটা হচ্ছে এম। এটা ধরো এম ভরে একটা বস্তু। হয়েছে? এটা হচ্ছে এম ভরের একটা বস্তু। এই ভি ভেলোসিটি নিয়ে এদিকে মুভ করছে। এম ভরে একটা বস্তু ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। এবার যখনই এই বস্তুটা মুভ করবে, তার পিছন দিকে কিন্তু এটা ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য ছেড়ে যাবে।
অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ছেড়ে ছেড়ে যাবে, হয়েছে, ছেড়ে ছেড়ে ওই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ছেড়ে 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 হয়েছে, ছেড়ে ছেড়ে যখন এটা মুভ করবে তখন পিছন দিকে অবশ্যই একটা তরঙ্গ সৃষ্টি হবে, হয়েছে, তরঙ্গ সৃষ্টি হবে। অবশ্যই একটা প্র্যাকটিক্যালও আছে, দেখবে হচ্ছে প্র্যাকটিক্যালে ওটা দেখাও যায়। ধরো কোনো একটা মুভিং, যখন কোনো একটা অবজেক্ট যায়, তখন তুমি যদি ওটা ছবি তুলো, ক্যামেরার মাধ্যমে যদি ছবি তুলো, দেখবে ছবির একটা ব্লার আছে, তাই না? এই ব্লার আসা পিছন দিক থেকে মনে হচ্ছে যেন রানিং হয়েছে, এরকম পিছন দিকটা লম্বা হয়ে যায়। এই যে পিছন দিক যে লম্বা হয়েছে, এই কারণই হলো যে ওখানে ওয়েভ নেচার আছে, হয়েছে, অর্থাৎ ওয়েভ। এটা দেখতে পাচ্ছ, এটা যে ওয়েভ তৈরি হচ্ছে, এটা ওয়েভ হচ্ছে, যেটা এটা এটা হ্যাঁ, যেটা ওয়েভ, এটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। এই তরঙ্গটা যেহেতু কোনো পদার্থের, তাহলে ওই জন্য এটাকে বলা হয় মেটার ওয়েভ। হ্যাঁ, এটাকে বলা হয়, ওই জন্য এটাকে বলা হয় মেটার মেটার ওয়েভ। হ্যাঁ, তো পদার্থের তরঙ্গ বলা হয় এই ধরনের, এই যে তরঙ্গ যেটা পদার্থের তরঙ্গ, হয়েছে, পদার্থের তরঙ্গ। ধরো এই যে তরঙ্গটাকে, এই পদার্থের তরঙ্গকে আমি ল্যামডা বললাম, হয়েছে, ল্যামডা বললাম, পদার্থের তরঙ্গ কি বললাম, ল্যামডা বললাম, হয়েছে, এটাকে বললাম যে ল্যামডা বলেছে, পদার্থের তরঙ্গকে বললাম ল্যামডা, হয়েছে। তাহলে কণা ধর যে তরঙ্গ ধর্ম হচ্ছে, যে তরঙ্গ ধর্ম হচ্ছে ল্যামডা, তরঙ্গ ল্যামডা, হয়েছে। এবার ধরো এই বস্তুর এম ভরা বস্তুর ভি ভেলোসিটি নিয়ে যাই, তাহলে আমি বলতে পারি যে মোমেন্টাম কত হবে, মোমেন্টাম মানে পি সমান কত হবে, ভর ইন্টু মাস, তাই না, ভর ইন্টু মাস, এইটা মোমেন্টাম। এই মোমেন্টাম যে দেখায় সেটা কি, একটা কণায় অবশ্যই ভরবেগ দেখাবে, তাই না, ভরবেগ একটা কণায় দেখাবে, তাহলে অবশ্যই এটা হচ্ছে কণা ধর্ম। এইটা হলো এটা, এই যে মোমেন্টামটা কি, মোমেন্টাম হলো তার পার্টিকেল নেচার, মোমেন্টামটা হলো পার্টিকেল নেচার, অর্থাৎ কণা ধর্ম। এই মোমেন্টাম, ভরবেগটা হলো কি, ভরবেগটা হলো তার পার্টিকেল নেচার। কিন্তু এই যে ওয়েভটা হলো তরঙ্গ, আছে, এটা হচ্ছে যে ওয়েভ নেচার। এই যে তো মেটার ওয়েভ যেটা হলো, এটা হচ্ছে ওয়েভ নেচার, হ্যাঁ, এটা হচ্ছে তরঙ্গ ধর্ম, আর এটা হচ্ছে পার্টিকেল। হ্যাঁ, এবার হচ্ছে ডিব্রগলি হাইপোথিসিস। এই যে ডিব্রগলি কি বলে গেছিল, ডিব্রগলি আরেকটা বলেছিল যে এই যে তরঙ্গ ধর্ম, যে মেটারের যে তরঙ্গ, মেটার যে ওয়েভ, হ্যাঁ, যে মেটার ওয়েভ হবে, কোনো পদার্থের যে তরঙ্গ, এই পদার্থের যে তরঙ্গ হবে, এই পদার্থের তরঙ্গ হলো তার ভর মোমেন্টামের সাথে ব্যস্তানুপাতিক, যদি মোমেন্টাম বাড়ে, হ্যাঁ, মোমেন্টাম যদি বাড়ে, তাহলে এই যে মেটার ওয়েভের যে তরঙ্গ দৈর্ঘ্য, মেটার ওয়েভের যেটা হচ্ছে ওয়েভ লেন্থ, মেটার ওয়েভ লেন্থ মেটারের যে ওয়েভ লেন্থ সেটা ছোট হবে, হ্যাঁ, সেটা ছোট হবে। এই যে ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, হ্যাঁ, ল্যামডা হলো ওয়েভ লেন্থ, হ্যাঁ, ওয়েভ লেন্থ অফ মেটারের ওয়েভ লেন্থ। তাহলে মেটারের যে ওয়েভ লেন্থ, এটা ওয়েভ লেন্থের সাথে এই মোমেন্টাম ব্যস্তমাত্রিক সম্পর্ক, এই যে ডিব্রগলি বলে গেছে, হচ্ছে ডিব্রগলি বলে গেছে। তাহলে ধরো আমি তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থকে ল্যামডা ধরি, হ্যাঁ, তাহলে আমি বলি মোমেন্টাম, যে ভরবেগ যদি পি বলি, তাহলে এটা হবে। আবার ধরো মোমেন্টাম সমান যদি আমরা 1/mv বসিয়ে দিই, যে পি সমান এমভি, তাহলে পি সমান এমভি এটা বলতে পারি, তাই না, এটাও বলতে পারি। আবার ধরো, তাহলে এক্ষেত্রে দেখো সমানুপাতিক আছে, তাই না, প্রপোর্শনাল আছে। এই প্রপোর্শনালকে যদি হাঁটাতে হয়, তাহলে কনস্ট্যান্ট আনতে হবে। এই কনস্ট্যান্টে আসে এইচ/এমভি। এখানে এইচ কি জিনিস, হ্যাঁ, এইচ হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, হ্যাঁ, এইচ হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট। আচ্ছা, প্লাঙ্ক কনস্ট্যান্ট ভ্যালুটা কত, এইচ এর ভ্যালুটা কত হয় 6.626 ইন্টু 10⁻13 জুল সেকেন্ড, তাই না, 10⁻34 জুল সেকেন্ড, এটা প্লাঙ্ক কনস্ট্যান্ট। আর এম কি, এম হলো অবশ্যই মাস, দ্য মাস অফ পার্টিকেলের মাস, তাই না, এম মাসটা কি, এম হলো মাস অফ পার্টিকেল। ভি কি, অবশ্যই ভেলোসিটি অফ পার্টিকেলের ভেলোসিটি, হ্যাঁ, পার্টিকেলের ভেলোসিটি, ভি হলো পার্টিকেলের ভেলোসিটি, হ্যাঁ, ভার্টিক্যাল ভেলোসিটি। আর ল্যামডা কি হলো,
অবশ্যই ওয়েভলেন্থ, ল্যামডা হলো দ্য ওয়েভলেন্থ অফ পার্টিকেল, এই পার্টিকেলের ওয়েভলেন্থ, তাই না? এই পার্টিকেল যে মুভিং ভেলোসিটি যে মুভ হচ্ছে তার দরুন এই পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে মুভ হওয়ার দরুন যে ওয়েভলেন্থটা তৈরি হয়েছে সেই ওয়েভলেন্থটাই হলো ল্যামডা, সেই ওয়েভলেন্থটাই কি, সেই ওয়েভলেন্থটাই হলো ল্যামডা, সেই ওয়েভলেন্থটাই হলো ল্যামডা, তাই না? তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি। তাহলে আচ্ছা এখান থেকে আমি এটাও বলতে পারি, দেখো তাহলে এখান থেকে তোমাকে বললো আচ্ছা আমরা জানি ল্যামডা সমান 8/mp, তাই না? ল্যামডা সমান 8/mp। তাহলে ধরো তাহলে যদি ভিটা যদি কনস্ট্যান্ট থাকে, ধরো আমি বললাম ইফ দ্য ভি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি বলতে পারি ল্যামডার সাথে 1 ব্যস্তানুপাতিক, তাই না? এম বাই অর্থাৎ মাসের সাথে ব্যস্তানুপাতিক, তার মানে আমি বলতে পারি যদি মাস মোর যদি মাস হয়, অর্থাৎ মাস যদি বেশি হয়, তাহলে আমি বলতে পারি জি লেস ওয়েভলেন্থ হবে, লেস লেস ওয়েভলেন্থ হবে, হ্যাঁ লেস ওয়েভলেন্থ হবে, অর্থাৎ ওয়েভলেন্থ কি হবে, ওয়েভলেন্থ তার ক্ষেত্রে কম হবে, তাই না? ওয়েভলেন্থ কম হবে, ওয়েভলেন্থ কি হবে, ওয়েভলেন্থ কিন্তু কম হবে, অর্থাৎ ওয়েভলেন্থ কমবে। মাস যদি বাড়ে তাহলে অবশ্যই ওয়েভলেন্থ কমবে, মাস যদি বাড়ে ওয়েভলেন্থ কমবে, তাই না? চলো ধরো এরকম একটা অঙ্ক দিয়ে দিলাম, ধরো বললাম ইফ 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 the velocity if the velocity of electron and photon, the velocity of electron and photon is same, then বলো the which particle will be more de Broglie wavelength, ডাইরেক্ট কোশ্চেন বলছে কোন পার্টিকেলটার এখানে ওয়েভলেন্থ বেশি, কোন পার্টিকেলটা ওয়েভলেন্থ বেশি, ঠিক আছে? কোন পার্টিকেলটার ওয়েভলেন্থ তোমাকে বেশি এটা চেয়েছে, তাই না? বলেছে ইফ দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন অ্যান্ড প্রোটন, ইলেকট্রন এবং প্রোটনের ভেলোসিটি যদি সমান হয়, তাহলে বলেছে দেন হুইচ পার্টিকেল উইল মোর ডি ব্রগলি ওয়েভলেন্থ, অর্থাৎ ডি ব্রগলি এখানে বলছে কোন পার্টিকেল, তাহলে এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কার ডি ব্রগলি ওয়েভলেন্থ বেশি হবে, ঠিক? তাহলে দেখো এটা আমরা দেখলাম যে ওয়েভলেন্থের সাথে মাসের কি সম্পর্ক, ব্যস্তমাদের সম্পর্ক। মাস যদি বেশি হয় তাহলে ওয়েভলেন্থ কি হবে, ছোট হবে। মাস যদি বড় হয় তাহলে ওয়েভলেন্থ ছোট হবে। তাহলে মাস যদি আমি বলি যে মাস অফ ইলেকট্রন অবশ্যই ছোট হবে মাস অফ প্রোটনের তুলনায়, তাই না? প্রোটনের ক্ষেত্রে যেহেতু প্রোটনের ক্ষেত্রে মাস বেশি আর ইলেকট্রনের মাস কম, তাহলে বলো যে প্রোটনের যে ওয়েভলেন্থ, তাহলে প্রোটনের ক্ষেত্রে যে ওয়েভলেন্থ আর ইলেকট্রনের ওয়েভলেন্থ কি হবে? ইলেকট্রনের ওয়েভলেন্থ যার মাস বেশি হবে তার ওয়েভলেন্থ কম হবে, তার ওয়েভলেন্থ কম হবে, তাই না? তাহলে ইলেকট্রনের ওয়েভলেন্থ বেশি হবে, প্রোটনের ওয়েভলেন্থ কম হবে। ইলেকট্রনের ওয়েভলেন্থ বেশি হবে আর প্রোটনের ওয়েভলেন্থ কম হবে, আচ্ছা এটা গেল। আর একটা যদি কোশ্চেন এখান থেকে দিয়েই ফেলি, আমি বললাম ধরো এখান থেকে একটা কোশ্চেন দিলাম, বললাম যে মিনিমাম de Broglie the wavelength is associated with হ্যাঁ 8 নম্বর অপশনে দিলাম, বললাম আচ্ছা অক্সিজেন, 2 নম্বরে দিলাম নাইট্রোজেন, 4 নম্বরে দিলাম 3 নম্বরে দিলাম কার্বন ডাইঅক্সাইড আর 4 নম্বরে দিলাম সালফার ডাইঅক্সাইড। বললো যে ক্ষেত্রে কার
এক্ষেত্রে কার সব থেকে কম ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে, ঠিক আছে? এক্ষেত্রে কার হচ্ছে মিনিমাম ডি ব্রগলি ওয়েভলেন্থ ইন অ্যাসোসিয়েটেড উইথ, কার এক্ষেত্রে সব থেকে কম ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে, কার সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হবে, হয়েছে? সব থেকে কার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, হয়েছে? এক্ষেত্রে কার সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তাহলে বলো, আমরা দেখলাম কি এই যে মাসের সাথে এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মাসের ব্যস্তমাত্রিক সম্পর্ক, তাই না? মাসের ব্যস্তমাত্রিক সম্পর্ক, যদি মাস যদি বাড়ে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। তাহলে মাস কার বেশি? অক্সিজেনের মাস কত? 32, এর কত? 14, এর কত? 44, এর কত? অবশ্যই এর বেশি। তাহলে এক্ষেত্রে যেহেতু মাস বেশি, তাহলে এর কি হবে? এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কম হবে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কম হবে। তাহলে মিনিমাম যেহেতু মাস বেশি, এর যেহেতু মাস বেশি, এই মলিকুলটার যে মাস বেশি, যেহেতু সালফার ডাইঅক্সাইডের মাস বেশি, ওই জন্য ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ওর কম হবে, হয়েছে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম হবে, হয়েছে? চলো চলো আর একটা কোশ্চেন নিয়ে ফেলি। ধরো আমি বললাম দা de Broglie, the de Broglie wavelength, the de Broglie wavelength of tennis ball, mass 6 gram, moving a velocity of 10 meter per second, is কোশ্চেন কি বললো দেখো, কোশ্চেন দিয়েছে তোমাকে the de Broglie wavelength of a tennis ball, মানে একটা টেনিস বলের ডি ব্রগলি, একটা টেনিস বল যার মাস 60 গ্রাম, যার মাস 60 গ্রামের একটা টেনিস বল, যার ওয়েভলেন্থ ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? যদি ওই যে 60 গ্রাম মাসটা 10 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে যায়, 10 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে যদি যায়, তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, তা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান কি জানি? ল্যামডা সমান কি? h/mv, তাই না? h/mv, তাহলে h সমান কি জিনিস? h সমান কি জানি? 6.626 ইন্টু 10⁻34 জুল পার সেকেন্ড, তাই এসআই ইউনিটে লিখবো, এসআই ইউনিটে, আচ্ছা এসআই ইউনিটে সবগুলোকে কিন্তু এসআই ইউনিটে লিখবো, সবগুলোকে এসআই ইউনিটে কিন্তু আমরা লিখবো। তাহলে হচ্ছে এম 60 গ্রাম, তাহলে 60 গ্রাম এটা দিয়ে আছে, এসআই ইউনিট করলে কি হবে? 10⁻³ কেজি, ঠিক আছে? 10⁻³ কেজি, ঠিক আছে? জুল লাগো, জুল সেকেন্ড, ঠিক জুল সেকেন্ড, এটাকে ধরা কেজি, এটা কেজি, এটা কেজি। আর এটাকে দেখো এই মিটার, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি এটা কাটাকাটি করো, কাটাকাটি যদি করো, তাহলে কত আসছে বলো? ধর এখান থেকে এখানে যে একটা দুটো শূন্য, তাহলে একটা পড়ে থাকছে ক্ষেত্রে, তাই না? একটা পড়ে থাকলে অপর থাকলে অবশ্যই যোগ হবে। তাহলে এটা ধর থাকছে 1.1 সামথিং আর কি, 1.1 অ্যাপ্রক্সিমেট, যে 1.1 ইন্টু 10⁻33, তাই না? 10⁻33 কিছু ওয়েভলেন্থ, তাই না? মিটার, ওয়েভলেন্থ is অত মিটার, তাহলে অ্যাপ্রক্সিমেট 1.1 ইন্টু 10⁻33 মিটার হয়েছে, 10⁻33 মিটার, হয়েছে? এবার ধরো এই যে আমি যে থিওরি দেখলাম, ওই যে ডি ব্রগলি যে থিওরি, এই ডি ব্রগলি যে হাইপোথিসিস ক্ষেত্রে ওই ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। কারণ ধরো এই যে ওয়েভলেন্থ, এক্ষেত্রে যে ওয়েভলেন্থ এসে তো বড় মাস যদি বড় মাস হয়, মাস যদি বড় হয়, তাহলে ক্ষেত্রে তুমি দেখো এক্ষেত্রে যে ওয়েভলেন্থ এসে ওয়েভলেন্থটা প্রচুর ছোট, তাই না? অথবা প্রচুর ছোট, 10⁻33 মিটার, প্রচুর ছোট। ওই জন্য এটা কাউন্ট করা যায় না, এটা কাউন্ট করা যায় না, অর্থহীন বলতে পারি। অর্থাৎ ডি ব্রগলি যে হাইপোথিসিস বড় বস্তুর ক্ষেত্রে অর্থহীন। অবশ্য বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য করা যাবে, অবশ্যই এই সূত্রটা প্রযোজ্য করা যাবে অবশ্যই, কিন্তু অর্থহীন, বুঝছে? তার অর্থহীন কারণ হচ্ছে এই যে ল্যামডা তো প্রচুর ছোট হয়, ওই জন্য কাউন্ট করা সম্ভব না, বুঝছে?
তাহলে এটা হলো, হ্যাঁ তাহলে এটা হলো। এবার ধর আমি যদি বলি, চলো আরেকটা কোশ্চেন তোমাকে দিলাম, বললাম ইফ ইফ the wavelength if the wavelength if the wavelength of of particle of mass m মাসের কণার তরঙ্গ দৈর্ঘ্য is is equal to equal to is equal to the velocity of particle the velocity of particle, then find the de Broglie wavelength. Now find the de Broglie wavelength. তার de Broglie wavelengthটা কত হবে? কোশ্চেনে কি দিল? কোশ্চেনে কি বলেছে? ধরো কোশ্চেনে বলেছে তোমাকে বললো যে ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভলেন্থ কি হলো? দ্য ওয়েভলেন্থ অফ পার্টিকেল, এই যে পার্টিকেল একটা কণা মাস এম, যার মাস এম হলো একটা কণা, তার ওয়েভলেন্থ তার তরঙ্গদৈর্ঘ্য ইজ ইকুয়াল টু সমান হয় কার সাথে? ভেলোসিটি অফ পার্টিকেলের ভেলোসিটির সাথে যদি সমান হয়ে যায় তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তাহলে আমরা কি জানি সূত্র? এই সূত্র জানি ল্যামডা ইজ ইকুয়াল টু এমভি, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু এমভি। এবার কন্ডিশন কি বলছে? ল্যামডা যদি ভি এর সাথে সমান হয়ে যায়, তাহলে আমি বলতে পারি ল্যামডা সমান এইচ বাই এম ইন্টু ভি এর জায়গায় ল্যামডা বসাবো, তাই না? তা ল্যামডা স্কোয়ার, এটা আমি বলতে পারি এইচ বাই এম, তাই না? তা ল্যামডা সমান এটা বলতে পারি রুট ওভার অফ এইচ বাই এম, রুট ওভার অফ এইচ বাই এম। তাহলে এখান থেকে আমি বলতে পারি রুট ওভার অফ এইচ বাই এম, তাই না? রুট ওভার অফ এইচ বাই এম, রুট ওভার অফ এইচ বাই এম এটা বলতে পারি, তাই রুট ওভার অফ এইচ বাই এম এটা বলতে পারি, হয়েছে? তাহলে এটা বলতে পারি। চলো তাহলে এটা দেখলাম। এবার ধরো আর একটা দিই, আরেকটা অঙ্ক করো। আর ধরো তোমাকে বললো ইফ ইফ the velocity of electron is equal to the 1% of velocity of লাইটের গতিবেগের 1% সমান, তাহলে বললো then find the de Broglie wavelength, তার de Broglie wavelength কত হবে? হ্যাঁ, তার de Broglie wavelength কত? তো বললো যে ইলেকট্রনের ভেলোসিটি যদি 1% অফ লাইটের ভেলোসিটি, অর্থাৎ ইলেকট্রনের ভেলোসিটি যদি লাইটের ভেলোসিটি যদি 1% হয়, হ্যাঁ, তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে? হয়তো এটা চেয়েছে তোমাকে, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে এটা চেয়েছে। তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে এটা চেয়েছে। তাহলে তুমি জানো অবশ্যই ল্যামডা সমান এইচ বাই এমভি, তাই ল্যামডা সমান এইচ বাই এমভি তোমার হাতে আছে, তাই না? হাতে আছে। কিন্তু এক্ষেত্রে ধরো ভেলোসিটি, এই যে ভেলোসিটি সমান বলে দিয়েছে যে ইলেকট্রনের যে ভেলোসিটি, এই ভেলোসিটি হবে যে 1% অফ লাইটের ভেলোসিটি, 1% অফ লাইটের ভেলোসিটি, তাই না? তো 1% ইন্টু ধরো ভিসি করে 1% অফ ভিসি, যে লাইটের ভেলোসিটি আছে 1% অফ লাইটের ভেলোসিটি, তাহলে 1% মানে কত? তাহলে 1/100 ইন্টু লাইটের ভেলোসিটি কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, 8 পার মিটার পার সেকেন্ড। তাহলে তুমি বলতে পারো 3 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, তাই না? 3 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে তুমি কি বলতে পারো ভেলোসিটি, যে ইলেকট্রনের ভেলোসিটি হবে এটা, আর ইলেকট্রনের মাস অবশ্যই তুমি জানো, তাই না? আর ইলেকট্রনের মাস তুমি জানো, কত জানো বলো? 9.1 ইন্টু
10⁻34 কেজি, তাই না? 34 কেজি, এটা জানো। হ্যাঁ, তাহলে অবশ্যই এক্ষেত্রে তুমি বসিয়ে দিবে। তা ল্যামডা সমান বসাবে কত? 6.626 ইন্টু 10⁻34, 10⁻34 ইন্টু 9.1 ইন্টু 10⁻31 ইন্টু 3 ইন্টু 10⁻6, 3 ইন্টু 10⁻6, আছে 3 ইন্টু 10⁻6। তাহলে এটা যদি করো তাহলে কত আসছে বল আগে, এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে মোটামুটি এটা আসবে, ধরো 3 দিয়ে কাটো, তাহলে আসবে 2.2, 2.2 অ্যাপ্রক্সিমেট, 2.2 আছে, অ্যাপ্রক্সিমেট 2.2, আর এটাকে যদি ধরো তাহলে 2.2 যদি অ্যাপ্রক্সিমেট 2.2 হয়, আর এটাকে তুমি অ্যাপ্রক্সিমেট 9 যদি ধরো, হ্যাঁ অ্যাপ্রক্সিমেট, এটা অবশ্যই অ্যাপ্রক্সিমেট যদি ধরো তাহলে এটা আসবে। আর পাওয়ারটা কত আসছে বলো? পাওয়ারটা আসছে ধরো এক্ষেত্রে 31, 37 থেকে বিয়োগ 10⁻³ হয়েছে, 37 থেকে 4 বিয়োগ 10⁻³ হয়েছে। তাহলে এটাকে তুমি অবশ্যই করতে পারো, এটা করতে পারো 18 ধরো, 10 গুণ করলে তাহলে 9/18 ইন্টু 10⁻², হয়েছে 10⁻² মিটার, 10⁻² মিটার। তাহলে অ্যাপ্রক্সিমেট আসবে 9 দুগুণে 18, 4 4 9, হ্যাঁ 4 9 36, 4 9 36, তাহলে এটা আসবে এত মিটার, আছে এত মিটার। তাহলে অ্যাপ্রক্সিমেট যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আসবে 2.4 ইন্টু 10⁻² মিটার, আছে 10.2 ইন্টু 10⁻² মিটার। অ্যাপ্রক্সিমেট এত আসবে, হয়েছে অ্যাপ্রক্সিমেট আসবে এত, হয়েছে অ্যাপ্রক্সিমেট এত আসবে। তাহলে আমরা দেখলাম, হ্যাঁ তাহলে অবশ্যই আমরা দেখলাম যে লাইটের ভেলোসিটি, ওই যে ডুয়েল নেচার ম্যাটারের ক্ষেত্রে যে ডি ব্রগলি হাইপোথিসিস ছিল, ডি ব্রগলি হাইপোথিসিস সম্বন্ধে অবশ্যই একটু জানলাম, তাই না? ডি ব্রগলি হাইপোথিসিস সম্বন্ধে একটু জানলাম। এবার ধরো আসি, ধরো যে ধরো ডি ব্রগলি, এবার আসি আমরা, ধরো ডি ব্রগলি হাইপোথিসিস সমান কি বললাম? h/mv, তাই না? h/mv, h/mv এটা হয়েছে, তাই না? এবার ধরো আমি কাইনেটিক এনার্জি, এই যে কাইনেটিক যে এনার্জি, এর সমান ধরো কে, এই যে কাইনেটিক এনার্জি সমান জানি হাফ mv², তাই না? হাফ mv², কাইনেটিক এনার্জি সমান আমরা কি জানি? হাফ mv²। তাহলে কাইনেটিক এনার্জি সমান হাফ mv²। তাহলে একটা কাজ করো, যেই ক্ষেত্রে ধরো অপরে m গুণ করো, ও সে নিচেও m গুণ করো, হয়েছে m গুণ করলাম। তাহলে আমি এটা লিখতে পারি যে হাফ, এটা লিখতে পারি, কি লিখতে পারি বলো? এখানে লিখতে পারি যে 2m ইন্টু mv², তার হোল, তাই না? mv² বাই হোল, এটা কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি এটা বলতে পারি, তাই না? এটা বলতে পারি। তাহলে আবার বলতে পারি যে mv² হোল ইন্টু 2m কাইনেটিক এনার্জি, 2m ইন্টু কাইনেটিক এনার্জি, তাই না? কাইনেটিক এনার্জি এটা বলতে পারি 2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে এটাও বলতে পারি অবশ্যই যে mv রুট ওভার অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি, এটা বলতে পারি। তাহলে অবশ্যই ডি ব্রগলি থিওরিটাকে আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেইটা হলো যে h বাই রুট ওভার অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি, 2m ইন্টু কাইনেটিক এনার্জি, এটা ভাবে রিপ্রেজেন্ট করা যায়, তাই না? এভাবেও রিপ্রেজেন্ট করা যায়। তাহলে কি করলাম যে ডি ব্রগলি থিওরি যে এই ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, আমরা জানি, তাই না? h/mv। তাহলে কাইনেটিক এনার্জি, এই যে কাইনেটিক এনার্জি সমান হলো হাফ mv², তাই না? তাহলে কাইনেটিক এনার্জি সমান হাফ mv², অপরে m নিচে m অবশ্যই গুণ করলাম, অপরে একটা m নিচে একটা গুণ করলাম। তাহলে কাইনেটিক এনার্জি সমান mv² বাই 2m এলো, বাই 2m। তাহলে এখানে mv², mv তার হোল স্কয়ার, এটা সমান 2m ইন্টু কাইনেটিক এনার্জি এলো। তাহলে mv সমান রুট ওভার অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে অবশ্যই এক্ষেত্রে বলতে পারি ল্যামডা সমান h বাই রুট ওভার অফ 2m ইন্টু কাইনেটিক এনার্জি, 2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে ল্যামডার সাথে যে কাইনেটিক এনার্জি ব্যস্তনমাত্রিক সম্পর্ক, তাই না? কাইনেটিক এনার্জি ব্যস্তনমাত্রিক সম্পর্ক, তাই না? ব্যস্তনমাত্রিক সম্পর্ক, অর্থাৎ কাইনেটিক এনার্জির ব্যস্তনমাত্রিক সম্পর্ক, তাই না? ব্যস্তনমাত্রিক সম্পর্ক। তাহলে এক্ষেত্রে দাঁড়ানো যে কাইনেটিক এনার্জির ব্যস্তনমাত্রিক সম্পর্ক, অর্থাৎ কাইনেটিক এনার্জি যার বেশি হবে
আর কাইনেটিক এনার্জি যার বেশি হবে, কাইনেটিক এনার্জি যদি বেশি হয়, কাইনেটিক এনার্জি যার বেশি হয়, তো ল্যামডা তার মিনিমাম হবে, তাই না? ল্যামডা তার মিনিমাম হবে, কাইনেটিক এনার্জি বেশি হলে তো ল্যামডা তার মিনিমাম, তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা দেখেন, চলো এবার আমরা এবার একটা অঙ্ক করে নিই, এই রিলেটেড একটা ধরো অঙ্ক করে নিই, হয়েছে? তা আমি করলাম, ধরো তোমাকে বললো দ্য মাস of electron is 9.1 into 10 to the minus 31 kg. 31 kg. If it kinetic energy, if it kinetic energy, if it kinetic energy is 3.0 into 10 to the minus 25 joule, 25 joule, 25 joule। তাহলে বললো ক্যালকুলেট, কি ক্যালকুলেট করতে বললো? যে de Broglie calculate the de Broglie wavelength of electron, the calculate the de Broglie wavelength of electron। তাহলে ইলেকট্রনে de Broglie wavelength কত হবে? ক্যালকুলেট de Broglie wavelength, বুঝছো? wavelength কত হবে? তাহলে মাস অফ ইলেকট্রনের মাস বলেছে 9.1 আছে, 9.1 into 10 to the minus 31 kg। আর if it kinetic energy is, if kinetic energy, the kinetic energy is 3.0 into 10 to the minus 10 to the minus 25 joule যদি হয়, and calculate the de Broglie wavelength of electron। তাহলে ইলেকট্রনের de Broglie তরঙ্গদৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, আমরা কি জানি, ধরো ল্যামডা সমান, আমরা দেখলাম ল্যামডা সমান h by root over of 2m into kinetic energy, তাই না? into kinetic energy। তাহলে h সমান কি 6.626 into 10 to the minus 34, তাহলে 10 to the minus 34, আর এক্ষেত্রে the root over of কত? 2 into ইলেকট্রন মাস কত? ইলেকট্রন মাস হচ্ছে 9.1 into 10 to the minus 31, 10 to the minus 31 into 3 into 10 to the minus 25, এটা জুল, তাই না? এগুলো সবই এসআই ইউনিট আছে, তাহলে ইউনিট অবশ্যই কনভার্সন করার কোনো দরকার নেই, তাই না? এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে অবশ্যই 8967 ইন্টু 10 to the minus 10 মিটার, 10 to the minus 10 মিটার আসবে, হয়েছে? 10 to the minus 10 মিটার আসবে। 8967 into 10 to the minus 10 মিটার না? তাহলে অবশ্যই এইটাকে তুমি যদি বলো যে অ্যাংস্ট্রং এ লিখবো, তাহলে অ্যাংস্ট্রং লিখতে পারো যে এত অ্যাংস্ট্রং, তাই না? 10 to the minus 10 মিটার মানে হচ্ছে এত অ্যাংস্ট্রং। বা কেউ যদি ন্যানোমিটার লিখতে চাও তাহলে 896.7 ন্যানোমিটার। তাহলে কেন ন্যানোমিটার যদি লিখতে চাও তাহলে ন্যানোমিটার হবে এটা, তাই না? যদি ন্যানোমিটার লিখতে চাও তাহলে তার ন্যানোমিটারে হবে, এটা, তাই না? ন্যানোমিটার হবে অবশ্যই এটা, ন্যানোমিটার লিখতে চাইলে তার ন্যানোমিটারে হবে এটা। তাহলে আমরা কাইনেটিক এনার্জি রিলেটেড দেখলাম, আচ্ছা কাইনেটিক এনার্জি রিলেটেড দেখলাম। চলো এবার দেখি ধরো কথা না বললাম, ধর এই পাশে, হ্যাঁ এই পাশে ধর কথা না বললাম, এই পাশে প্লাস, হ্যাঁ এই পাশে প্লাস, আর এই পাশে ধরো মাইনাস আছে, এই পাশে মাইনাস। এখান ধরো কোনো একটা ইলেকট্রন বা কোনো একটা চার্জ পার্টিকেল, হচ্ছে কোনো একটা চার্জ পার্টিকেল কিউ, ধর প্লাস কে হচ্ছে মাইনাস, তাহলে এই পাশে প্লাস করে দাও, হ্যাঁ তাহলে মাইনাস এই পাশে প্লাস, তাহলে প্লাস কিউ পরিমাণ চার্জ, হ্যাঁ বা মাইনাস কিউ যা হবে, চার্জ কিউ পরিমাণ চার্জ, আচ্ছা কিউ পরিমাণ চার্জ, ধরো কিউ পরিমাণ চার্জ, তাহলে এটা এই কিউ পরিমাণ চার্জের কোনো একটা পার্টিকেল, ধরো তার কাইনেটিক এনার্জি এম, হচ্ছে কাইনেটিক এনার্জি, সে কাইনেটিক এনার্জি নিয়ে এদিকে আসে, যে কাইনেটিক এনার্জি নিয়ে আসে। এবার ধরো তুমি বলো এই যে প্লাস আর মাইনাস, ধরো এটা ব্যাটারি ক্রিয়েট করা আছে, হ্যাঁ বা সেল তৈরি আছে, হ্যাঁ সাধারণত এটা ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে হয়, হ্যাঁ ফটো ইলেকট্রিক ক্ষেত্রে। তাহলে ধরো তুমি এমন এই যে কাইনেটিক এনার্জি নিয়ে আসছিল,
সে তুমি এইখানে এমন ভাবে পোটেনশিয়াল ক্রিয়েটিং একটা পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করলে, আর পোটেনশিয়াল ডিফারেন্স এমন সৃষ্টি করলে যাতে এই যে কাইনেটিক এনার্জি, যে কাইনেটিক এনার্জি আসছিল, এই আস্তে 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 এইখানে এই কাইনেটিক এনার্জি যেন জিরো হয়ে যায়। এক্ষেত্রে যে কাইনেটিক এনার্জি যত থাকবে, এক্ষেত্রে যারা কাইনেটিক এনার্জি এখানে আস্তে 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 কাইনেটিক এনার্জি যেন জিরো হয়ে যায়, কাইনেটিক এনার্জি জিরো হয়ে যায়। অর্থাৎ যে পরিমাণ এনার্জি নিয়ে আসছিল সেই এনার্জিটা আস্তে আস্তে কমতে 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 এই জায়গাতে জিরো হলো। তাহলে যে পোটেনশিয়াল তুমি যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করবে, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করবে, সেটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। কারণ কি এই যে এই পার্টিকেল চার্জ পার্টিকেলটা এই জায়গাতে স্টপ করে দিচ্ছে, স্টপ করে দিচ্ছে। তাহলে এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি ক্রিয়েট করলে, যে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল যে ডিফারেন্স, এই পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ক্রিয়েট করে, তাহলে আমরা বললাম ভি। ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ, বিভব প্রভেদ তুমি ভি পরিমাণে পোটেনশিয়াল ডিফারেন্স তুমি ক্রিয়েট করেছো, ভি পরিমাণে ভি হলো পোটেনশিয়াল ডিফারেন্স, তার পোটেনশিয়াল ডিফারেন্স তোমার এই জায়গাতে ক্রিয়েট করছে। এরকম দেখা যাচ্ছে এটা জিরো হয়েছে, তাহলে এই যে জিরো কাইনেটিক এনার্জি না আসলো এই জায়গাতে এসে সেটা জিরো হয়ে গেল। তাহলে ওই জন্য ভি কেও, ওই জন্য ভি কে এই যে ভি, এই বড় ভি, এই যে ভি, এই যে ভি, এই ভি কেও স্টপিং পোটেনশিয়াল বলা হয়। এই ভি কে স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়ালও বলা হয়, স্টপিং পোটেনশিয়ালও বলে, স্টপিং পোটেনশিয়ালও বলা হয়, স্টপিং পোটেনশিয়ালও কিন্তু ভি কে বলা হয়। এবার ধরো কিউ পরিমাণ চার্জ আর পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয় আর কিউ পরিমাণ যদি চার্জ থাকে, কোনো পার্টিকুলার কিউ পরিমাণ যদি চার্জ হয়, তাহলে তাহলে সেই স্টপিং যে এনার্জিটা হয়, স্টপিং যে এনার্জি বা ওয়ার্ক ডান বলতে পারো, বা ওয়ার্ক ডান, যে ওয়ার্ক ডানটা করতে হয়, যে কাজটা করতে হবে, তার পরিমাণটা হয় কিউ ইন্টু ভি। ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, ভি মানে ভেলোসিটি না, ভি মানে হলো যে স্টপিং পোটেনশিয়ালটা, ভি মানে স্টপিং পোটেনশিয়াল, অর্থাৎ কিউ ইন্টু ইউ হয়েছে, কিউ ইন্টু ভি হয়েছে, কিউ ইন্টু ভি। এবার ধরো এই যে স্টপিং যে এনার্জি বা ওয়ার্ক ডান যতটা কাজ করলো, সেই এনার্জিটাই কি পুরোটা কাইনেটিক এনার্জি, তো পুরোটাই কাইনেটিক এনার্জি, তাই না? তাহলে কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি পুরোটাই কনভার্ট হয়েছে, এই যে কাইনেটিক এনার্জি, এই যে স্টপিং পোটেনশিয়াল যেটা এই যে এনার্জিটা হয়েছে, এই এনার্জিটাই কিউ ইন্টু ভি, এইটা সমানই হয়েছে যে কাইনেটিক এনার্জি, অর্থাৎ কাইনেটিক এনার্জিটা পুরোটা নষ্ট হয়েছে, কাইনেটিক এনার্জি, তাহলে এটা নষ্ট হয়েছে। তাহলে আমি বলতে পারি এই যে কাইনেটিক এনার্জির জায়গায় আমি কিউ ইন্টু ভি এটা বসিয়ে দিতে পারি, তাই কিউ ইন্টু ভি বসাতে, তাহলে ল্যামডা সমান আসতে পারে, ল্যামডা সমান এটাও আসতে পারে যে রুট ওভার অফ 2m ইন্টু কিউ ইন্টু ভি। ভিটা কি জিনিস? ভি হলো স্টপিং পোটেনশিয়াল, এই যে স্টপিং পোটেনশিয়াল, ভি হলো স্টপিং পোটেনশিয়াল, আছে। কিউ হলো চার্জ, হয়েছে, কিউ হলো চার্জ, এক্ষেত্রে কিউ হলো চার্জ, আধান, চার্জ অফ পার্টিকেল, ওই পার্টিকেলের ওপর যে কত চার্জ আছে সেইটা, পার্টিকেলের ওপর কত চার্জ আছে সেটা। আর মাস কি? মাস হলো অবশ্যই মাস অফ পার্টিকেল, তাহলে মাস অফ পার্টিকেল, এক্ষেত্রে মাসটা কি? মাস হলো পার্টিকেল, আর ভিটা কি? ভি হলো স্টপিং পোটেনশিয়াল, ভি হলো স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল ভি, আচ্ছা, স্টপিং পোটেনশিয়াল ভি। ভি কে সাধারণত যে ইউনিটে দেওয়া থাকে, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট ইউনিটে দেওয়া থাকে, ইলেকট্রন ভোল্ট ইউনিট, মনে রাখবে 1 ইলেকট্রন ভোল্ট, মনে রাখবে 1 ইলেকট্রন ভোল্ট, এটা 1.6 ইন্টু 10⁻19 জুল। যদি ওই ইলেকট্রন ভোল্টে দেওয়া থাকে তাহলে তাকে জুলে কনভার্ট করবে, আগে জুলে কনভার্ট করার পর তারপর এসআই ইউনিট গুলো বসাবে, এসআই ইউনিট বসাবে, এই যে চার্জকে বসে কুলম্ব ইউনিটে বসাবে। যদি ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রনের চার্জ অবশ্যই জানো, ইলেকট্রনের চার্জ এখানে কিউ এর ক্ষেত্রে এসআই ইউনিটে, অর্থাৎ কুলম্বে এসআই ইউনিটে বসাবে, মাস এসআই ইউনিটে বসাবে, আর এক্ষেত্রেও যে এইচ এর ভ্যালুটা এসআই ইউনিটে বসাবে, হয়েছে। তাহলে এখান থেকে অবশ্যই ক্যালকুলেশন করবে, এখান থেকে অবশ্যই ক্যালকুলেশন হবে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তুমি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তার ডি ব্রগলি যে ওয়েভলেন্থ এখান থেকে ক্যালকুলেশন হবে, হয়েছে। ডি ব্রগলি ওয়েভলেন্থ এখান থেকে ক্যালকুলেশন করা যাবে, হয়েছে। ডি ব্রগলি ওয়েভলেন্থ এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো, হয়েছে, ইজিলি ক্যালকুলেশন। এবার চলো দেখে নি, আচ্ছা, এই যে ডি ব্রগলি যে হাইপোথিসিস, এই যে ডি ব্রগলি যে হাইপোথিসিস, এই ডি ব্রগলি
চলো আমরা দেখে নিই আবার ডি ব্রগলির যে হাইপোথিসিস, ডি ব্রগলির, তো আমরা দেখি যে ডি ব্রগলি হাইপোথিসিস, হাইপোথিস ডি ব্রগলি হাইপোথিস এটা কোথা থেকে এসছে, ডি ব্রগলি যে হাইপোথিস এটা কোথা থেকে এসছে আমরা একবার দেখে নিই। ডি ব্রগলি যে ডি ব্রগলি যে হাইপোথিসিস, ডি ব্রগলি যে হাইপোথিসিস, হাইপোথিসিস অ্যাকচুয়ালি হাইপোথিসটা ড্রাইভ করা হয়েছে ফ্রম ফ্রম প্লাঙ্কের দ্য প্লাঙ্ক quantum theory, Planck quantum theory and relativity theory of Einstein, আইনস্টাইনের যে রিলেটিভিটি থিওরি আর প্লাঙ্কের যে কোয়ান্টাম থিওরি এখান থেকে এগুলোকে ড্রাইভ করা হয়েছে, প্লাঙ্কের যে থিওরি, প্লাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, প্লাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, তাহলে দেখো যে ডি ব্রগলি যে হাইপোথিসিস, এই ডি ব্রগলি হাইপোথিসিসটা ড্রাইভ করা হয়েছে যে প্লাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, আর রিলেটিভিটি থিওরি অফ আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি থেকে এই এই যে ডি ব্রগলি হাইপোথিসিস, এই ডি ব্রগলি হাইপোথিসটাকে ড্রাইভ করা হয়েছে, কি হয়েছে ড্রাইভ করা হয়েছে। প্লাঙ্কের যে কোয়ান্টাম থিওরি, এই প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি আমরা কি জানি E is equal to h nu, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরিকে বলা হয় E is equal to h nu, E হলো এনার্জি আর h প্লাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ হলো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ E is equal to কি জিনিস, E is equal to h into c by lambda, আমরা নিউ সমান কি জানি c by lambda, c হলো লাইটের ভেলোসিটি, আর ল্যামডা হলো তরঙ্গদৈর্ঘ্য, লাইটের তরঙ্গদৈর্ঘ্য, c হলো লাইটের তরঙ্গদৈর্ঘ্য, তাই না, তাহলে c কি ছিল, c হলো দ্য ভেলোসিটি অফ লাইট, দ্য ভেলোসিটি অফ লাইট, লাইটের ভেলোসিটি হলো c, ল্যামডা হলো কি, যে ওয়েভলেন্থ, দ্য ওয়েভলেন্থ অফ লাইট, লাইটের ওয়েভলেন্থ আছে, আবার আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি, সেখানে কি জানি E is equal to mc স্কয়ার, তাই না, E is equal to mc স্কয়ার, তাহলে এটা হচ্ছে আইনস্টাইনের থিওরি, আর এই হলো প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। তাহলে এই যে ই যদি সমান করি তাহলে ধরো আমি বলতে পারি mc স্কয়ার is equal to hc by lambda, তাহলে একটা যদি c কাটে তাহলে h is equal to c by lambda, h is equal to mc is equal to lambda, তাই তাহলে তুমি বলতে পারো যে ল্যামডা সমান h by mc, c কি ভেলোসিটি অফ লাইট, তাই না, তাহলে এই যে থিওরিটা এটা লাইটের ক্ষেত্রে প্রযোজ্য, তাই লাইটের ক্ষেত্রে অবশ্যই থিওরিটা প্রযোজ্য, কিন্তু অন্য বস্তুর ক্ষেত্রে ওই যে ক্ষুদ্র কণার ক্ষেত্রেও যে কোয়ান্টাম থিওরি, যে ক্ষুদ্র কণার ক্ষেত্রেও কিন্তু এই থিওরিটা প্রযোজ্য হয়েছে। তাহলে এখান থেকে ডি ব্রগলি হাইপোথিসিস, যে ডি ব্রগলি এখান থেকে ড্রাইভ করেছে, হয়েছে। এবার ধরো আমরা আর একটা দেখি, ধরো যে কোন একটা তরঙ্গ, ধরো কোন একটা ইলেকট্রন, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসে আশেপাশে ধর ইলেকট্রনটা মুভ করছে, তাই না, ইলেকট্রন কি হয়, ইলেকট্রন মুভ করে যখন মুভ করবে তার পিছনে কি ধরবে, একটা তরঙ্গ সৃষ্টি হবে, তাই না, একটা তরঙ্গ কিন্তু এর পিছনে একটা তরঙ্গ কিন্তু সৃষ্টি হবে, তাই না, এই তরঙ্গ কিন্তু একটা সৃষ্টি হবে, তাই না, তরঙ্গ সৃষ্টি হবে, এবার এই যে তরঙ্গটা, এই যে তরঙ্গ দৈর্ঘ্য,
বলো এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে বৃত্ত যে আর ব্যাসার্ধের ডিস্টেন্সে, এই আর ব্যাসার্ধের ডিস্টেন্সের দূরে, আর ব্যাসার্ধের ডিস্টেন্সে, আর ব্যাসার্ধের ডিস্টেন্সে যদি এটা ঘুরতে থাকে, আর ব্যাসার্ধের ডিস্টেন্সের দূরে যদি ঘুরতে থাকে, তার দ্বারা যে সৃষ্ট যে তরঙ্গ দৈর্ঘ্য, সৃষ্ট যে তরঙ্গ দৈর্ঘ্য হবে, সেটা কি হবে? সেটা হবে যে 2πr। হ্যাঁ, এই যে 2πr, এই যে পরিধি, এই যে সারকমফারেন্স যেটা হবে, সারকামফারেন্স, এই যে সারকামফারেন্স যে পরিধি, তাই না, এই পরিধি 2πr, এই 2πr এর সরল গণিতক হবে। এই ল্যামডাটা কি হবে? ল্যামডা হবে 2πr এর কিন্তু সরল গণিতক। এই যে ল্যামডাটা হচ্ছে পূর্ণ, অর্থাৎ বললো যে পূর্ণ সংখ্যক ল্যামডা তৈরি হবে। তার মানে বললো সরল গণিতক মানে হলো যে পূর্ণ সংখ্যক ল্যামডা তৈরি হবে, হচ্ছে পূর্ণ সংখ্যা ল্যামডা তৈরি হবে, এটা বললো হচ্ছে পূর্ণ সংখ্যক ল্যামডা, পূর্ণ সংখ্যক ল্যামডা কিন্তু তৈরি হবে, এটা বলেছে না। এবার কি করে ধরো প্রমাণ করছে? কারণ বোর্ডের যে থিওরি, বোরের বোরের থিওরি আমরা কি জানি বলো? বোরের থিওরি যে এই ক্ষেত্রে কোন একটা যদি বস্তু হচ্ছে ইলেকট্রন যদি ঘুরে, তাহলে সেক্ষেত্রে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে অ্যাঙ্গুলার যে মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কত হয়? অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিটের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়? ধরো এম ভি আর, আর ডিস্টেন্সে দূরে ভি ভেলোসিটি নিয়ে ঘুরতে থাকে এম ভরে একটা বস্তু, আর ডিস্টেন্সে দূরে ভি ভেলোসিটি নিয়ে এম ভরে একটা বস্তু যদি ঘুরতে থাকে, তাহলে সেইটা হয় এন ইন্টু এইচ বাই টু পাই, এর সরল গণিতক, তাই না? এই যে h/2π সরল গণিতক হবে, এটা আমরা জানি, তাই না? এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় h/2π এর সরল গণিতক। তাহলে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে বোর্ড থিওরি। হ্যাঁ, বোর্ড থিওরি থেকে বোর্ডের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিট যে থিওরি, সেখান থেকে বসে এটা ড্রাইভ হয়েছে না, বোর্ড থিওরি থেকে বসে এটা, তাই না? বোর্ড থিওরি থেকে। এবার হচ্ছে যে আমরা ডিব্রগলি থেকে কি পেয়েছি? ডিব্রগলি যে হাইপোথিসিস, ডিব্রগলি এই ডিব্রগলি হাইপোথিসিস থেকে আমরা কি পেলাম? যে ল্যামডা সমান পেয়েছি, ল্যামডা সমান h/mv, তাই না? h/mv। তাহলে এক্ষেত্রে তো আচ্ছা তুমি ড্রাইভ করো, এখান থেকে তুমি বের করে নাও যে mv সমান n ইন্টু 2πr, n ইন্টু 2πr, তাই না? তাহলে এক্ষেত্রে যদি তুমি বসিয়ে দাও, হ্যাঁ, এক্ষেত্রে যদি বসিয়ে দাও, কি হচ্ছে যে এমভির ভ্যালুটা যদি বসাও, তাহলে ইন্টু এইচ ইন্টু 2πr, তাই না? যে কাটাকাটি করে ধরো এইচ এখান থেকে কাটবে, কাটবে, তাহলে এন তো পড়ে থাকছে, ধরো এক্ষেত্রে ল্যামডা সমান পড়ে থাকছে 2πr বাই এন, তাই না? তাহলে পড়ে থাকছে এখানে যে এন ইন্টু ল্যামডা ইজ ইকুয়াল টু 2πr, তাই না? তাহলে এটা বলতে পারি 2πr ইজ ইকুয়াল টু n ল্যামডা, তার মানে এটা বলতে চাইলো, এই সূত্র থেকে এটা বলতে চাইলো যে ল্যামডা যে তৈরি হবে, হ্যাঁ, অর্থাৎ যে সারকমফারেন্স যেটা হবে, এই সারকমফারেন্স যেটা তৈরি হবে, এই সারকমফারেন্সের সঙ্গে ল্যামডা পূর্ণ সংখ্যক তৈরি হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যক ল্যামডা তৈরি হবে। এই যে এন এর ভ্যালুটা 1 2 3 4 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যক তৈরি হবে, অর্থাৎ যে পরিধি হবে সেটা হবে ল্যামডা পূর্ণ সংখ্যক ভাবে তৈরি হবে, হয়েছে? পূর্ণ সংখ্যক তৈরি হয়। আবার ধরো এই থিওরিটাকে ঠিক উল্টো ভাবে যদি আমরা ড্রাইভ করি, এই থিওরিটাকে আর উল্টো ভাবেও ড্রাইভ করা যায়, মানে ড্রাইভ করে উল্টো ভাবে থিওরি মানে ড্রাইভ করা যায় বলতে কি বোঝাচ্ছি? বলতে চাইছি আমি, বলতে চাইছি যে হাইপোথিসিস, যে ডিব্রগলি হাইপোথিসিস থেকে যে ডিব্রগলি যে হাইপোথিসিস, the proof the proof the proof the angular momentum of Bohr orbit বোর অরবিটের ক্ষেত্রে বোর অরবিটের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম থিওরিটাকে ব্যাখ্যা করা যায়, হয়েছে? ব্যাখ্যা করা যায়। ধরো এটা সেন্টার, ধরো এটা যে ইলেকট্রন মুভ করছে, তাহলে অবশ্যই এখান থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে, এক্ষেত্রে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে, অবশ্যই এখান থেকে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে সেগুলো কি হয় বলো? সেগুলো হবে এখানে যে তরঙ্গগুলো সৃষ্টি হবে, ইলেকট্রন যে মুভ করে তরঙ্গগুলো যে সৃষ্টি হবে, এই তরঙ্গগুলো সৃষ্টি দ্বারাই
যে তরঙ্গ সৃষ্টি হবে সেটাই হবে যে 2πr, এই যে পরিধি হবে, এই যে পরিধি হবে, এই পরিধির কি হবে, পরিধির ল্যামডা সরলরৈখিক হবে। পরিধিটা কি হবে, এই যে পরিধি হবে আর ডিস্টেন্সের দূরে, এই যে আর ডিস্টেন্সের দূরে এই যে পরিধি, হ্যাঁ, তাহলে আর এই যে সারকমফারেন্সটা হবে, এই যে সারকমফারেন্সটা হবে, এই সারকমফারেন্স এই যে পরিধি হবে, এই পরিধিটাই হবে n ইন্টু ল্যামডা, n ইন্টু ল্যামডা, অর্থাৎ ল্যামডার পূর্ণ সংখ্যার সরলরৈখিক হবে, তাই না, অর্থাৎ ল্যামডার সরলরৈখিক হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যক ল্যামডা তৈরি হবে। এটা আমরা জানি, তাই না, এটা আমরা জানি। আর কি জানি, ডি ব্রগলি থিওরি কি জানি, ডি ব্রগলি থিওরি জানি যে ল্যামডা সমান h বাই mv, ডি ব্রগলি থিওরি থেকে ল্যামডা বাই h বাই, এটা জানি, তাই না। তাহলে এখান থেকে তুমি অবশ্যই বের করলাম যে ল্যামডা সমান, এক্ষেত্রে ল্যামডা সমান হয় 2πr বাই n, 2πr বাই n, তাই না, ঠিক আছে। তাহলে ল্যামডা সমান বসিয়ে দাও 2πr বাই n ইজিক্যাল টু যে h বাই mv, তাহলে তুমি এখান থেকে বলতে পারো, এখান থেকে mv, ধরো mvr, এই যে mvr এর সমানই বলতে পারো যে n ইন্টু h বাই 2π, তাহলে এটাই ছিল যে বোরের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম থিওরি, তাই না, বোরের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম থিওরি, এটাই ছিল বোরের অ্যাঙ্গুলার মোমেন্টাম থিওরি, এটাই ছিল বোরের অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাই ছিল বোরের অ্যাঙ্গুলার মোমেন্টাম থিওরি, তাই না, এটাই বোরের অ্যাঙ্গুলার মোমেন্টাম থিওরি, ঠিক আছে। চলো এই রিলেটেড আমরা একটা অঙ্ক দেখে নিই, চলো এই রিলেটেড একটা আমরা অঙ্ক দেখে নিই। তাহলে আমরা দেখলাম, আমরা কি দেখেছি বলো, যে আমরা দেখলাম যে ল্যামডা হয় আমাদের 2πr, এটা দেখেছি যে 2πr এটা হচ্ছে n ল্যামডা, হ্যাঁ, n ল্যামডার সাথে এটা সমানুপাতিক হয়, তাই না, n ল্যামডার সাথে এটা সমানুপাতিক হয়, ঠিক আছে, n ল্যামডার সাথে এটা হয়, n ল্যামডার সাথে হয়, এটা যে n ল্যামডার সাথে এটা সমান হয়। আর কি দেখলাম, হ্যাঁ, অবশ্যই এটাই, এটা দেখেছি অবশ্যই mvr, এটা অবশ্যই বোর্ড তত্ত্ব থেকে তো আমরা জানি mvr ইন্টু n ইন্টু h বাই 2π, ঠিক আছে, h বাই 2π, এটা তো আমরা জানি। তাহলে আমরা জানলাম যে তার পরিধি, যেটা পরিধি হবে সেই পরিধিটা হবে যে n ল্যামডার সাথে সমান হয়েছে, n ল্যামডার সাথে n হচ্ছে 1 2 3, n হচ্ছে মান, হ্যাঁ, n হলো 1 2 3 4, এই যে ভ্যালু গুলো হচ্ছে n এর ভ্যালু হয়েছে। তোমাকে কোশ্চেন দিল, ধরো, হ্যাঁ, তোমাকে কোশ্চেন বললো ইন the helium ion, in helium ion, if x is the radius of the first orbit, then find the de Broglie wavelength, of electron in third orbit, তোমার কি বললো যে হিলিয়াম আয়নের ক্ষেত্রে যে x হলো, x is the radius of first orbit, যে প্রথম কক্ষের রেডিয়াস যদি x হয় হিলিয়াম আয়নের ক্ষেত্রে, তাহলে তোমাকে বলো যে ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন থার্ড অরবিটে যদি ইলেকট্রন থাকে তার ওয়েভলেন্থ কত হবে, থার্ড অরবিটে, তৃতীয় নম্বর অরবিটে যদি ইলেকট্রন থাকে তার ওয়েভলেন্থ কত হবে, হ্যাঁ, তার ওয়েভলেন্থ কত হবে। তাহলে আমরা সূত্র কি জানি, এটা 2πr ইকুয়াল টু n ল্যামডা, 2πr ইকুয়াল টু n ল্যামডা। তাহলে n টা তো অবশ্যই এক্ষেত্রে জানি যে n টা কত নম্বর, n অবশ্যই জানি যে এক্ষেত্রে 3 নম্বর অরবিট, কিন্তু আর এই 3 নম্বর অরবিটে যে ব্যাসার্ধ কত এটা জানি না, তাই না, এটা জানি না। তাহলে 3 নম্বর অরবিটে ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে ব্যাসার্ধ বের, তাহলে আমরা কি জানি বলো, জানি n তম ডিস্টেন্সে যে ব্যাসার্ধ, বোর্ড তত পড়েছি, তাই না, n তম ব্যাসার্ধ হচ্ছে n তম কক্ষের যে ব্যাসার্ধ, সেটা হয় যে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধ, হাইড্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট কক্ষের, এক্ষেত্রে কি বলছে হিলিয়াম, তাই না। আচ্ছা, তাহলে ফার্স্টে হিলিয়ামটাকে বের করে নাও, হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধ
হাইড্রোজেন ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধ ইন্টু এন স্কোয়ার বাই জেড হচ্ছে এন স্কোয়ার বাই জেড হচ্ছে এন স্কোয়ার বাই জেড এন স্কোয়ার বাই জেড। তাহলে ফার্স্ট করো যে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে ফার্স্ট কক্ষটা বের নাও। হিলিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধকে বের করানো হয়েছে। হিলিয়াম ক্ষেত্রে প্রথম কক্ষ ব্যাসার্ধ তাই বের করানো। হিলিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধ হবে যে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ ইন্টু ইন্টু অর্থাৎ ওয়ান স্কোয়ার। হিলিয়ামের ক্ষেত্রে ওয়ান বলেছে এক নম্বর, হ্যাঁ হিলিয়ামের ক্ষেত্রে ওয়ান এক নম্বর কক্ষ, তাহলে এক নম্বর কক্ষ এটা বের করেছি। আর জেড হিলিয়ামের ক্ষেত্রে জেড কত দুই, হিলিয়ামের ক্ষেত্রে জেড কত দুই, তাহলে আছে। তাহলে এটা এলো যে হিলিয়াম হাইড্রোজেনের ফার্স্ট কক্ষ ইন্টু ওয়ান বাই হাফ ইন্টু ওয়ান বাই হাফ। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে ফার্স্ট অরবিটের যে ব্যাসার্ধ হলো এটা, ফার্স্ট অরবিটের ব্যাসার্ধ হচ্ছে ফার্স্ট অরবিটের ব্যাসার্ধ হলো এইটা, তাই ফার্স্ট অরবিটের ব্যাসার্ধ কত? হিলিয়ামের ক্ষেত্রে ফার্স্ট অরবিটের ব্যাসার্ধ হবে এইটা, ফার্স্ট অরবিটের ব্যাসার্ধ এটা। এবার ধরো আমরা কি জানি যে থার্ড অরবিটে হিলিয়ামের ক্ষেত্রে থার্ড অরবিটের ব্যাসার্ধ বের করি, থার্ড অরবিটের ব্যাসার্ধ হবে তাহলে হবে হাইড্রোজেনের ফার্স্ট কক্ষের ব্যাসার্ধ, হাইড্রোজেনের ফার্স্ট কক্ষের ব্যাসার্ধ হচ্ছে ফার্স্ট কক্ষের ব্যাসার্ধ ইন্টু যে এন স্কোয়ার বাই জেড এন স্কোয়ার বাই জেড এন স্কোয়ার বাই জেড। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধ ইন্টু ইন্টু কত নম্বর? 3 নম্বর, তাহলে 3 3 9 আর হচ্ছে 2, তাই না? হচ্ছে 2, আচ্ছা এটা 2। তাহলে এখান থেকে যেটা করো, এখান থেকে যদি করতে তাহলে কত আসে বলো? তাহলে এইটা তার কাজ করো, এটা থেকে ভাগ করে দাও, এটা ভাগ করে দাও। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে 3 নম্বরের ব্যাসার্ধ বা হিলিয়ামের ক্ষেত্রে 1 নম্বরের ব্যাসার্ধ এটা সমানই আসবে অপর আসছে হাফ বাই এক্ষেত্রে কত আসছে বলো? 9/2 তাহলে কত আসছে? 9/2 অথবা 1/9, আচ্ছা 1/9। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে যে তৃতীয় নম্বর কক্ষে যে ব্যাসার্ধ আসবে, হিলিয়ামের ক্ষেত্রে তৃতীয় কক্ষের যে ব্যাসার্ধ সেটা কত আসছে? সেটা আসবে 1/9। হিলিয়ামের ক্ষেত্রে যে তৃতীয় কক্ষের ব্যাসার্ধ সেটা এক্ষেত্রে ভুল বসেছি 3 এখানে হচ্ছে 9/2 বাই হাফ তাহলে আসছে 9, হ্যাঁ তাই 9, এক্ষেত্রে 9 আছে। তাহলে তৃতীয় কক্ষের ব্যাসার্ধ আসবে 9 ইন্টু হিলিয়ামের প্রথম কক্ষের ব্যাসার্ধ হচ্ছে হিলিয়ামের প্রথম কক্ষের ব্যাসার্ধ x পাওয়া যায়, 9x হচ্ছে 9x হচ্ছে, তাই 9x। তাহলে এক্ষেত্রে পেলাম কত হচ্ছে? x ভ্যালুটা হচ্ছে 9x হচ্ছে 9x। তাহলে এক্ষেত্রে আমি বসাতে পারি যে 2πr ইজিক্যাল টু এ ল্যামডা। তাহলে অবশ্যই ল্যামডা সমান 2πr ইন্টু n, 2π ইন্টু r সমান কত হলো? r সমান হলো nx, r সমান কত হলো? nx এই 9x, r সমান হলো 9x আর n সমান কত? 3, n সমান কত? 3, কাটাকে করলে আছে 2, হচ্ছে কাটা গেল 3, তাহলে হচ্ছে 3πx। হ্যাঁ, তো ল্যামডা যে ভ্যালুটা আসবে সেটা কত আসবে? ল্যামডার যে ভ্যালুটা আসবে সেই ল্যামডার ভ্যালুটা আসবে যে ল্যামডা ইজিক্যাল টু 6πx, আচ্ছা 6πx। তাহলে তুমি এভাবে করতে পারো, তাই না? এভাবে করতে পারো। আবার ধরো এই যে রেশিওটা এভাবে তুমি কেটে করতে পারো, হ্যাঁ এভাবে কেটে করতে পারো। বা আরেকভাবে তুমি করতে পারো যে রেশিও পদ্ধতিতে যদি করো তাহলে আরো তাড়াতাড়ি হবে, এই যে তাড়াতাড়ি। যে হিলিয়ামের ক্ষেত্রে যদি বলতো তাহলে দেখো হিলিয়ামের ক্ষেত্রে তৃতীয় নম্বর ব্যাসার্ধ ইস টু হিলিয়ামের ফার্স্ট কক্ষের ব্যাসার্ধ, তাই না? হিলিয়ামের ফার্স্ট কক্ষের ব্যাসার্ধ এটা কি হয়? এন স্কোয়ার বাই জেড। এটা আমি তৃতীয় নম্বর হিলিয়ামের ক্ষেত্রে এটাও হিলিয়াম, হ্যাঁ এটা হিলিয়াম হয়। হিলিয়ামের এটা হচ্ছে তৃতীয় কক্ষ বসাবো, তাই না? আর এটাও এন স্কোয়ার বাই জেড, এটাও হিলিয়াম, আচ্ছা এটাও হিলিয়াম। তাহলে এক্ষেত্রে ধরো ফার্স্টে তৃতীয় নম্বর অরবিট, তৃতীয় নম্বর, তাহলে 3/2 এটা হলো ইস টু। এক্ষেত্রে ফার্স্ট অরবিট 1/2 তা 9:1, তা 9:1 মানে এখান থেকে বুঝতে পারো যে R3 যে হিলিয়াম আয়ন এটাই আসবে যে 9x, এটা 9/1 তা 9x, তাই 9x আসবে, তাই 9x। তা ডাইরেক্ট তুমি রেশিও পদ্ধতিটা করে ডাইরেক্ট তুমি এখানে বসাতে পারতো, তাই না? এটা হতো, তাই না? এটা অবশ্যই বের করা যায়, তাই না? তাহলে আজকে আমরা এখানে রাখি, এখানে আমরা আজকে রাখি।